বাসর ঘরে নিজের ক্রাশকে স্বামী হিসাবে দেখে রীতিমতো চমকে উঠলাম আমি। যাকে এতকাল লুকিয়ে লুকিয়ে দেখেছি, ভালোবাসা জমিয়েছি একটু একটু করে, সেই কিনা এখন আমার স্বামী। দুধ সাদা পাঞ্জাবিতে লম্বা সুঠাম গড়ন, কপালে এলোমেলো চুল, গভীর মায়া ভরা চোখ আর ঠোঁটের কোণে এক চিলতে হাসি। মনে হচ্ছিল পুরো আসরের সৌন্দর্য যেন একাই কেড়ে নিয়েছে সে। এমন রূপ আর ব্যক্তিত্ব একবার দেখলেই যে কোনো মেয়ের হৃদয়ে অজান্তেই ভালো লাগার ঢেউ উঠতে বাধ্য। আমিও যে আর চোখে একবার তাকিয়ে নিঃশব্দে তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, তা অস্বীকার করার উপায় নেই। আর সেই মানুষটি কিনা আজ আমার স্বামী। এই তো কিছুক্ষণ আগের কথা, যাকে ভাইয়া ভাইয়া বলে ডাকতাম, কিছু সময়ের ব্যবধানে এখন তারই বাসর ঘরে বসে তার জন্য অপেক্ষা করছি। কি অদ্ভুত, তাই না? বাসর ঘরে লাল টুকটুকে শাড়ি পরে লম্বা ঘুমটা দিয়ে সেই কত সময় ধরে বসে আছে, কিন্তু তার আসার নাম নেই। বাসরাতে সব মেয়েই হাজারো স্বপ্ন নিয়ে ঢোকে, কিন্তু আমার ব্যাপারটি ভিন্ন। আমি স্বপ্ন নয়, একরাশ ভয় নিয়ে বসে আছি। মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, শুভ্র ভাইয়া আমায় মেনে নেবে তো, নাকি সারা জীবন মরে মরে বাঁচতে হবে আমাকে? আমি রোদেলা, সবাই আদর করে রোদ বলেই ডাকে। আবরার আহমেদ শুভ্র আমার স্বামী। কয়েক ঘন্টা আগেই যাকে ভাইয়া বলে ডেকেছি, মুহূর্তেই যেন সব ওলটপালট হয়ে গেল। কাল এসএসসি পরীক্ষা শেষ হলো আর আজই বিয়ের পিঁড়িতে বসতে হলো। দুই বোনকে একসাথে বিদায় করলেন বাবা মা। কি এমন দোষ করেছিলাম? পরিবারের ছোট মেয়ে আমি, তাই আমার ভাগে আদরটাও বেশি ছিল, সাথে ছিল সীমাহীন স্বপ্ন। দরজা লাগানোর শব্দ পেলাম, হয়তো উনি এসেছেন। অপেক্ষার প্রহর কাটিয়ে অবশেষে তার আগমন ঘটল। আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করছি, কারণ আমি জানি এখন যা হবে তা হয়তো কোনো মেয়ের জন্যই প্রত্যাশিত নয়। আমি চুপচাপ বসে আছি, হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। রুমে ভয়াবহ নিস্তব্ধতা। এই নীরবতা ভেঙে শুভ্রই বলে উঠল, রোদেলা, কেন করলে আমার সাথে এমন? আমার বাবার টাকার জন্য? তাছাড়া আর কি বা হতে পারে? তোমাদের মতো মেয়েদের কাজই হলো টাকার জন্য অন্যের জীবন নষ্ট করে দেওয়া। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। উনি সব দোষ কত সহজে আমার ঘাড়ে দিয়ে দিলেন, সাথে খারাপ মেয়ের পদবি। আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তাই বলে লোভী নই, কিন্তু আজ সেই পদবিটাও পেয়ে গেলাম। হঠাৎ গায়ে কিছু পরায় ঘোর কাটলো। প্রথমে বুঝতে না পারলেও কয়েক সেকেন্ড পরই বুঝতে পারলাম, শুভ্র আমার শরীরে টাকা ছুঁড়ে ফেলছে আর বলছে, আরো টাকা চাই? বলো, আরো কত চাই? কত টাকা দিলে মুক্তি দেবে আমায়, বলো? আমার চোখের পানি আর বাদ মানছে না। এই 17 বছরের জীবনে কখনো নিজেকে এতটা ছোট আর অসহায় মনে হয়নি। ইচ্ছে করছে চিৎকার করে কান্না করি। এসব নাটক বন্ধ করো। এসব করে আমাকে হাত করতে পারবে না, কখনো না। আর হ্যাঁ, আমার আশেপাশে আসার চেষ্টাও করবে না, তাহলে আমার খারাপ রূপটা দেখতে বাধ্য হবে। দেখুন, আপনি ভুল করছেন। চুপ, একদম চুপ, আর একটাও কথা না। জানো, আমার তোমার প্রতি তাকাতে ঘৃণা হয়। তুমি সব জানার পরও কিভাবে এমনটা করতে পারলে? ছি! বলেই শুভ্র ব্যালকনিতে চলে গেল। আমাকে কিছু বলার সুযোগই দিলেন না। খুব ক্লান্ত লাগছে আজ, শরীর নয় মনটা বড় ক্লান্ত আজ। বিছানার একপাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়লাম। বাবা মার কথা বড্ড মনে পড়ছে। কেন করলেন আমার সাথে এমন? কেন? লাইফটাকে যদি এডিট করা যেত, তাহলে 25 সেপ্টেম্বর তারিখটা মুছে ফেলতাম আমার জীবন থেকে, সাথে শুভ্র নামের এই মানুষটাকেও। চোখ বন্ধ করতেই অতীতের কিছু কথা মনে পড়ে গেল। কলেজ শেষে বাসায় গিয়ে দেখি চারদিকে হইচই, বাড়ি ভরা মানুষ। কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আম্মুকে জিজ্ঞাসা করায় বলল, রুমু আপুকে নাকি দেখতে এসেছে। আশ্চর্য, রুমু আপুকে দেখতে আসবে ভালো কথা, কিন্তু আমাদের বাসায় কেন? সামনে টেক্সট এক্সাম, কিছুই পড়ি নাই, তার মধ্যে এত ঝামেলা, অসহ্যকর। বিকেলে ছেলেপক্ষ এলো। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কে জানে দেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেশি হয়ে গেছে কিনা। সব বাপের মেয়ের জামাই এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সবার বেশ পছন্দ হয়েছে। ছেলে দেখতে মাশাআল্লাহ। ছেলে বড় ফুপার বন্ধুর ছেলে, তাই আর জানাশোনা নিয়ে ঝামেলা করেনি কেউ। ঠিক হলো 25 সেপ্টেম্বর কিছু মুরব্বী ও কিছু আত্মীয় এনে ঘরোয়া ভাবে বউ নিয়ে যাবে তারা। সেই 25 সেপ্টেম্বর যে আমার জীবনের কাল হবে তা তখন বুঝতে পারিনি। বিয়ের আর 10 দিন মাত্র বাকি। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। সবার উৎসাহ আর আনন্দের সীমা নেই। আমিও বেশ আনন্দেই ছিলাম। কাজিনদের মধ্যে আমি সবচেয়ে ছোট, আর রুমু আপু বড়। দেখতে দেখতে এসে গেল সেই কালবেলা 25 সেপ্টেম্বর।
সকাল থেকেই সবার ব্যস্ততা শুরু, সাজুগুজু করে কে কাকে হার মানাবে সেই চেষ্টা সবার। আমিও আর বসে থাকবো কেন? লাল কাতান শাড়ি, হাত ভরা চুড়ি, চোখে গাঢ় কাজল, লম্বা রেশমি চুলগুলো খুলে দিয়ে তৈরি হয়ে নিলাম। আমার আপুরা তো রীতিমতো আটা ময়দার দোকান সেজে আছে। তাদের এক একজনকে চিনতে আমার ব্যাপক কষ্ট হয়েছে। যাই হোক, বর এলো, সাথে প্রায় 30 জন। এই 30 জনের মধ্যে একটা মুখ দেখে আমার সব আপুরা রীতিমতো ক্রাশিত। আর সেই একজনই ছিল শুভ্র ভাইয়া। আমিও যে আর চোখে তাকাইনি তা নয়, সেই লেভেলের ক্রাশও খেয়েছিলাম, কিন্তু বড় আপুদের জিনিসে চোখ দেওয়ার সাহসী হয়নি, তাই প্রথম থেকেই ভাইয়া বলে মেনে নিয়েছিলাম। মজার বিষয় হলো আজ আমি তারই বউ। বরপক্ষের খাওয়া শেষ হলো, মার সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ কেউ একজন বলে উঠলো, অরি। মা মনে হলো চমকে উঠলো, পেছনে তাকিয়েই স্তব্ধ হয়ে গেল। তার চোখ যে ছলছল করছিল তা বেশ বুঝতে পারছিলাম, কিন্তু কেন তা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। তাই একবার মা তো আরেকবার মধ্যবয়স্ক লোকটির দিকে তাকাচ্ছিলাম। লোকটির চোখও ছলছল করছিল। আমি আরো অবাক হলাম যখন দেখলাম মা লোকটিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। মাকে কখনো এভাবে কাঁদতে দেখিনি। আর সব থেকে বড় কথা, লোকটিকে এর আগে তো কখনো দেখিনি। আমি আর ভাবতে পারছিলাম না। ছোট্ট মাথায় হাজার প্রশ্নের স্তূপ নিয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। মা কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, তুমি কেন এমন করলে? বলো কেন? এতটা ভালো হওয়ার কি দরকার ছিল? তোমাকে কত খুঁজেছি আমি, জানো? জানি তো। আমার মায়ের মাথায় হাত বুলিয়ে মুস্কি হেসে লোকটি বলল, না, জানো না, তুমি কিচ্ছু জানো না। মা হাউমাউ করে কাঁদতে থাকে। কোথায় ছিলে তুমি, বলো, উত্তর দাও। 28টা বছর কম সময় নয় তো। এত বছর পর কেনই বা ফিরে এলে? কেন? আমি আজ সব হিসেব নেব তোমার থেকে। লোকটি বলল, আচ্ছা নিও, আগে শান্ত হও, সবাই দেখছে তো। লক্ষ্মী মেয়েরা এমন করে না। এখনো বাচ্চাই রয়ে গেলে অরি। লোকটির কথা শুনে আমার চোখ বেরিয়ে আসার উপক্রম। বলে কি? আমার ভাইয়ার বয়স 27, আপুর বয়স 20 আর আমার 17। এত বড় বড় ছেলে মেয়েদের মাকে বাচ্চা কেমনে বলে? আজীব, কমন সেন্স টোটালি জিরো। আচ্ছা, এই লোকটা আমার প্রাক্তন প্রেমিক নয় তো? এ মাছিছি, নিজের মাকে নিয়ে কি সব ভাবছি। তাছাড়া আমার জানা মতে বাবা মার লাভ ম্যারেজই ছিল। তাহলে ওনার সাথে প্রেমই বা কখন করলেন? উফ, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর লোকটি যেভাবে অরি অরি করছেন, আর কি বা ভাবা যেতে পারে? আমি শুধু নানু ভাইকেই অরি নামে ডাকতে শুনেছি, তারপর উনি। প্রশ্নগুলো নিয়ে যখন খিচুড়ি পাকাচ্ছিলাম তখনই বাবা সামনে এসে দাঁড়ালেন। আমার হাত রীতিমতো ঠান্ডা হয়ে আসছিল। এটা যদি মার প্রাক্তন হয় তাহলে বাবা তো লঙ্কা কাণ্ড শুরু করে দেবে। ভয়ে তো আমার গলা শুকিয়ে কাঠ। মার সেদিকে খেয়ালই নেই, কিন্তু লোকটি খেয়াল করলো। মাকে টেনে নিজের থেকে ছাড়িয়ে শান্ত দৃষ্টিতে তাকালেন। আমি চোখ খিচে বন্ধ করে রেখেছি। নিশ্চয়ই এখন বাংলা সিনেমার মতো ফাইটিং শুরু হবে, কিন্তু এ কি? কোনো শব্দই তো শোনা যাচ্ছে না। চোখ পিটপিট করে খুলে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা লোকটিকে জড়িয়ে ধরে আছে। আমি অবাকের সপ্তম আকাশ পাড়ি দিয়ে শান্ত হয়ে দাঁড়ালাম। সব আমার মাথার ওপর দিয়ে যাচ্ছিল। নিজের বউয়ের প্রাক্তনকে বুকে জড়িয়ে নেবে এমন পুরুষ মানুষও আছে দুনিয়ায়, আগে জানতাম না। আমার বাবার নাম অবশ্যই ইতিহাসের পাতায় ছাপানো উচিত। হঠাৎ বাবার কথায় ভাবনায় ছেদ ঘটলো। বাবা বলল, রোদমা, এটা তোমার ইকবাল মামু। আমি চিনতে পারলাম না, কখনো শুনেছি বলেও মনে হয় না। ভদ্রতার খাতিরে বললাম, আসসালামু আলাইকুম মামু, ভালো আছেন? ইকবাল মামু বলল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি মা, তুমি কেমন আছো? জি ভালো। মা মামুকে জিজ্ঞাসা করলো, তুমি বিয়ে করনি, মানে পরিবার? মামু বলল, আরে তোমার ভাবিও এসেছে, সাথে 2 ছেলেও। মুস্কি হেসে বলল, দাঁড়াও, পরিচয় করিয়ে দেই। কিছুক্ষণ পরই একজন মধ্যবয়স্ক মহিলা আর 2 জন ছেলে আমাদের দিকে এগিয়ে এলেন। তার মধ্যে একজন ছিলেন শুভ্র ভাইয়া। আমার বুঝতে বাকি রইল না উনি মামুর ছেলে। মামু পরিচয় করিয়ে দিলেন, শুভ্র, অভ্র তার 2 ছেলে। অভ্র ভাইয়া ব্যবসায় হাত দিয়েছে আর শুভ্র ভাইয়া অনার্স কমপ্লিট করছেন, এবার ফাইনাল ইয়ারে। মামানি তো মাকে দেখে জড়িয়ে ধরলেন। মামু নাকি মামানির কাছে মার কথা রোজ বলতো। বোনটাকে বড্ড ভালোবাসেন তিনি। আমার নিজের গালে চড় মারতে ইচ্ছা করলো। ছিছি, আমি না জানি কি কি ভাবছিলাম। আজানের শব্দে বাস্তবে ফিরে এলাম। ঝটপট উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। এতক্ষণে খেয়াল হলো উনি রুমে নেই। হাজার হলেও স্বামী তো, চিন্তা তো হয়ই। কেমন যেন অস্থির লাগছে। হঠাৎ মনে পড়লো উনি তো কাল রাতে ব্যালকনিতে গিয়েছিলেন। দৌড়ে ব্যালকনিতে গিয়ে দেখলাম উনি ফ্লোরে পড়ে ঘুমোচ্ছেন। পাশে অসংখ্য সিগারেটের টুকরো। বুকের ভেতরটাই কেমন যেন মোচড় দিয়ে উঠলো। ওনাকে ডাকার সাহস করে উঠতে পারলাম না। যদি রেগে যান?
ওনাকে আমি বরাবরই ভয় পাই। সেই তো প্রথম দিনের কথা। বিয়ে পর্ব শুরু হওয়ার কিছুক্ষণ পরেই মা আমাকে রুমে পাঠালেন। তার ফোনটা নাকি রুমে ফেলে এসেছে। আমিও নাচতে নাচতে চলে গেলাম ফোন আনতে। হঠাৎ শাড়ির আঁচলে টান পড়ায় পেছনে তাকিয়ে দেখলাম শাড়ির আঁচলটা গেস্ট রুমের দরজায় আটকে আছে। নিজের মনে বকবক করতে করতে যেই না দরজাটা হালকা খুললাম, আমার চোখ যেন বেরিয়ে আসার উপক্রম। এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। মনে হচ্ছিল হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিছু না ভেবেই চোখ বটে দিলাম এক চিৎকার। সাথে সাথেই ভারী গলায় ধমক দিয়ে উঠল কেউ, এই মেয়ে, চেঁচাচ্ছ কেন? একদম চুপ। আমি ভয় পেয়ে মুখে হাত চেপে চুপ হয়ে গেলাম। চোখ দুটো হালকা খুলে যা দেখলাম তাতে মনে হলো পুরো বারছাটটাই আমার মাথায় ফেলে দেওয়া হয়েছে। ছি ছি, এ কি? এ তো শুভ্র ভাইয়া, আপুদের ক্রাশ। উনি এসব কি করছিলেন? ছি, থ্যাঙ্কস গড বেশি ক্রাশ খাইনি, নয়তো আমার কচি হাড়টা আজই ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। আল্লাহ বাঁচাইছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছিলাম। আমার ভাবনার ঘোর কাটলো ওনার আরেক ধমকে, এই মেয়ে, তোমার মাথায় কি সমস্যা আছে? ওভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি ভয়ে ভয়ে কোনো রকমে বললাম, আপনারা এখানে কি করছিলেন? কেন দেখতে পাওনি? রোমান্স করছিলাম। আর তুমি আমাদের ডিস্টার্ব করছো? চোখ গরম করে আমার দিকে তাকিয়ে কথাটা বলল। ওনার চোখের দিকে তাকিয়ে আমার তো যায় যায় অবস্থা। গলা তো রীতিমতো বিদ্রোহ শুরু করেছে। কোনো রকমে একটা ঢোক গিলে বললাম, সরি ভাইয়া, আমি ইচ্ছা করে ডিস্টার্ব করিনি, আসলে। চুপ, একদম চুপ। ওনার ধমকে আমি রীতিমতো কেঁপে উঠলাম। মুখটা কাদো কাদো করে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে এখনই কান্না দেবীর আগমন ঘটবে। কিন্তু তখনই পেছন থেকে কেউ একজন বলে উঠল, শুভ্র, শুধু শুধু বাচ্চা মেয়েটাকে বকছো কেন? নীলি, তুমি চুপ করো। দোষ যখন করেছে ওকে তো শাস্তি পেতেই হবে। আমি শাস্তির কথা শুনে এবার কেঁদে দিলাম। কাদো কাদো গলায় বললাম, ভাইয়া প্লিজ আমায় মারবেন না। আমি আর জীবনেও কাউকে ডিস্টার্ব করব না, আর কাউকে বলবো না যে আপনাদের। আমাকে থামিয়ে দিয়ে উনি আবার ধমক দিয়ে বললেন, এই চুপ, খবরদার কানবা না। কান্না করলে আরো কঠিন শাস্তি দেব। আমি এবার চুপ হয়ে ফোপাতে ফোপাতে বললাম, কি শাস্তি দেবেন আমায়? তোমার শাস্তি হলো 15 মিনিট দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। কথাটা শুনে আমি বিস্ফোরিত চোখে তাকালাম ওনার দিকে। বেটা লুচু বলে কি? এত জায়গা থাকতে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে যাবো কেন? আজীব। তাই ভয়ে ভয়ে বললাম, কেন? কারণ তুমি আমার রোমান্টিক টাইম স্পয়েল করেছো। সো এখন তুমি বাইরে দাঁড়িয়ে পাহারা দেবে, যেন অন্য কেউ ডিস্টার্ব করতে না পারে। গট ইট? আমি অবাক চোখে তাকিয়ে রইলাম। পাশের আপুটা বলে উঠলো, শুভ্র, তুমি না দিন দিন শেমলেস হয়ে যাচ্ছ। বাচ্চা মেয়েটার সামনে কি বলছো এসব? চলো তো, সবাই খুঁজবে। না জান, আমার পাওনা রয়ে গেছে তো, বলে ওনার দিকে এগিয়ে গিয়েই হঠাৎ থেমে গেলেন। আমার দিকে তাকিয়ে একটা রাম ধমক দিয়ে বাইরে গিয়ে দাঁড়াতে বললেন। আমিও বাধ্য মেয়ের মতো দরজাটা চাপিয়ে বাইরে দাঁড়িয়ে পড়লাম আর বিড়বিড় করে ওনার 14 পুরুষ উদ্ধার করতে লাগলাম। বেটা, রোমান্স করবি ভালো কথা, দরজায় যে লক নামক একটা জিনিস আছে সেটা কি জানিস না নাকি? আবার আমাকে বকে, যত সব আবাল জনগণ। সেটাই ছিল ওনার সাথে আমার প্রথম কথা বলা। দরজার কড়া নড়ায় আমার ভাবনার সুতো কাটলো। মামানি ডাকছে আমায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7:30 বেজে গেছে। এত সময় কিভাবে চলে গেল বুঝতেই পারিনি। তাই আর দেরি না করে ওনার ঘুমন্ত মুখটাকে একটু ছুঁয়ে দেওয়ার অদম্য ইচ্ছাকে উপেক্ষা করে একটা দীর্ঘশ্বাসকে সঙ্গী করে নিচে চলে এলাম। মা আর আপু কিচেনে ছিল। মামানি আমাকে দেখে বুকে টেনে নিলেন। এতক্ষণে আমার বিক্ষিপ্ত মনটা যেন একটু ঠান্ডার পরশ পেল। আপু তো রীতিমতো বড় বউয়ের দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে। নেবেই বা না কেন? সে তো বরাবরই শান্ত শিষ্ট সংসারী মেয়ে, আর আমি ঠিক তার উল্টো। আপুকে সবসময় মজা করে বলতাম, আপু, বিয়ে তো তোর দেবরকেই করব, নয়তো শ্বশুর বাড়িতে ঝামেলা করলে বাঁচাবে কে আমায়? আপু জবাবে শুধু মিষ্টি হাসতো। নিয়তির খেলায় আজ আমি সত্যি আপুর দেবরের বউ। কিন্তু এই নিয়তিটাই যে আমার জীবনের কাল হবে কেই বা জানতো। মামুনি আর আপু টেবিলে খাবার সাজাচ্ছে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এখানেও বাসার মতোই আদর পাচ্ছি, ছোট বাচ্চাটার মতো। কিন্তু যাকে পাওয়ার তারও আমায় কুড়ে কুড়ে খাচ্ছে, সেই তো আমার সহ্য করতে পারছে না। মামুনির ডাকে ফিরে তাকালাম। 1 কাপ কফি হাতে ধরিয়ে দিয়ে বললেন, জামা, শুভ্রকে কফিটা দিয়ে চটপট নিচে আসতে বল। ভয় মাখা দুরু দুরু বুক নিয়ে এগিয়ে গেলাম রুমের দিকে। উনি এখনো একইভাবে ঘুমোচ্ছেন। কয়েকবার ডাকার পরও যখন শুনলেন না, তখন কিছুটা বিরক্ত হয়ে ওনাকে হালকা ধাক্কা দিতে চোখ খুললেন। কিছুক্ষণ ভুরুকুসকে আমার দিকে তাকিয়ে থেকেই ঝট করে উঠে বসলেন। ওনার চোখে রাগটা স্পষ্ট দেখতে পাচ্ছি। ভয়ে কাপা কাপা গলায় বললাম, আপনার কফি। মা আর কিছুই বলার সুযোগ পেলাম না, তার আগেই গরম কফিতে ঝলসে গেল আমার হাত।
বাবা মা আপু আর ভাইয়ার আদরের পরিটি ছিলাম আমি। ফুলের টোকাও পড়তে দেয়নি আমার গায়ে। আর আজ আমি ওনার দিকে অবাক চোখে তাকিয়ে আছি, চোখ থেকে পানি পড়ছে অবিরল। প্রিয় গল্প প্রেমীরা, এটা ছিল আমাদের এই গল্পের প্রথম পার্ট। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন। ভালো লাইক কমেন্ট আসলেই এটা কন্টিনিউ করা হবে। জানিয়ে দিন আপনাদের মতামত। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ সবাইকে।